এর আগের দিন হয়েছিল এই সংকেতের আগে অবধি। আজকে হবে সংকেত। যে সংকেত কাকে বলবো, তাহলে হবে সংকেত। সংকেত বলা হবে যে কোনো মৌল বা মূলকের যোজ্যতাকে অথবা কোনো মৌল বা যৌগের একটি পরমাণুকে সংক্ষেপে প্রকাশ করা, চিহ্নের মাধ্যমে যদি প্রকাশ করা হয় তাহলে তাকে বলা হবে সংকেত। আরেকবার, যে কোনো মৌল বা যৌগের বা মূলকের যোজ্যতাকে, কোনো মৌল বা মূলকের যোজ্যতাকে অথবা মৌল বা যৌগের অণুকে সংক্ষেপে, চিহ্নের মাধ্যমে যদি সংক্ষেপে প্রকাশ করা হয় তাহলে তাকে বলা হবে সংকেত। যেমন যে যদি ধরে নিই যে এই একটি যদি পরমাণু হয়, মৌল ধরলাম যে একটি মৌল বা মূলক যার যোজ্যতা m, একই রকম ভাবে বি একটি মৌল বা মূলক যার যোজ্যতা n, তাহলে এদের মাধ্যমে আমি কি করে সংকেত তৈরি করব? তাহলে এর মাধ্যমে সংকেত তৈরি করার পদ্ধতি হচ্ছে যে a m স্মল m b n যদি হয় তাহলে সংকেত তৈরি করার পদ্ধতি হচ্ছে ক্রস। যে a যাবে n এর কাছে আর b যাবে m এর কাছে, তাহলে এটাকে লেখা হবে n dm। তাহলে এটা হচ্ছে সংকেত লেখার পদ্ধতি। তাহলে সংকেত কাকে বলবো? কোনো মৌল বা যৌগের বা মূলকের যোজ্যতা বা পরমাণুকে কি করা হবে, চিহ্নের মাধ্যমে সংক্ষেপে প্রকাশ করাকেই বলা হবে সংকেত। তাহলে সংকেত লেখার পদ্ধতি বললাম যে এ মৌল বা মূলকের বা যৌগের যোজ্যতা, যৌগের না বলে মূলকটা বলা ঠিক হবে। এ মৌল বা মূলকের যার যোজ্যতা হচ্ছে m, বি মৌল বা মূলক যার যোজ্যতা হচ্ছে m। এবার আমি প্রত্যেক ক্ষেত্রে দেখাবো, যে মূলকের ক্ষেত্রেও দেখাবো, মৌলের ক্ষেত্রেও কিন্তু একই রকম ভাবে করে দেখাবো। তাহলে একটা সাধারণ পরমাণু নিব, সাধারণ যৌগ গঠন করব। একটা নিলাম সোডিয়াম যার যোজ্যতা 1, আর একটা নিলাম ক্লোরিন যার যোজ্যতাও 1। তাহলে এর ক্ষেত্রে আমি সংকেত কি করে তৈরি করব? তাহলে এর ক্ষেত্রে সংকেত তৈরি করব, সোডিয়াম এখানে 1 লিখতে পারবো, ক্লোরিন এখানে 1, অথবা এটাকে যদি আমি এরকম লিখি, সোডিয়াম এদিকে ক্লোরিন এদিকে, তাহলে সোডিয়ামের নিচে 1, ক্লোরিনের নিচে 1, তাহলে Na 1 না লিখলেও চলবে, Cl, তাহলে এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তাহলে সোডিয়াম ক্লোরাইড যৌগের সংকেত বা চিহ্ন যাই বলবো, এটা হচ্ছে মৌল দ্বারা প্রকাশ, সোডিয়াম মৌল আর ক্লোরিন মৌল। এবার যদি আমি মূলক দিয়ে প্রকাশ করি, যেমন একটা মূলকের নাম অ্যামোনিয়াম সালফেট, তাহলে অ্যামোনিয়াম NH4 প্লাস SO4 2 মাইনাস। তাহলে এটার পরিবর্তে যদি আমি এরকম বলি যে এর প্লাস আছে, মানে এখানে না দিয়ে 1, এর যোজ্যতা 1, এর যোজ্যতা 2, তাহলে এটা কি করে প্রকাশ পাবে? বা +1 -2, প্লাস মাইনাসের যদিও চিহ্নতে কোনো এফেক্ট পড়বে না সংকেতে, তাহলে এটা হবে এদিকে, এটা যাবে এদিকে। তাহলে একই রকম ভাবে NH4 of 2, যেহেতু এখানে 2 আছে, আর SO4, তাহলে এটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট। একই রকম ভাবে একাধিক মৌল আছে, যেমন এবার যদি আমি তৈরি করি মিথেনের, এটা হচ্ছে মূলক দিয়ে, এর আগের যতগুলো হলো, এর আগেরগুলো হলো যেটা সোডিয়াম ক্লোরাইড, এর আগে একটা
সেটা হচ্ছিল কিসের? মৌলের। এটা মূলকে। মূলক এই জন্যই বলা হলো যে এরা দুইজন মানে একাধিক মূলক, এর আগের দিন ক্লাসে বলেছিলাম যে মূলক বলা হচ্ছে যে একাধিক মৌলের পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে যখন ক্যাটায়ন বা অ্যানায়ন তৈরি করে। এটা কি? ক্যাটায়ন প্লাস আছে, এটা হচ্ছে অ্যানায়ন মাইনাস আছে। ক্যাটায়ন বা অ্যানায়ন যখন তৈরি করবে তখন তাকে বলা হবে মূলক। এবার হচ্ছে মিথেন CH4, এটা কি করে তৈরি হবে? তাহলে কার্বনের যোজ্যতা কত? 4 আর হাইড্রোজেনের 1, তাহলে পরস্পরের সাথে আবার ক্রস কানেকশন, তাহলে C1H4, তাহলে এটাকে আমি লিখতে পারবো CH4। এটা হচ্ছে মিথেন। হাইড্রোজেন সালফাইড যদি এরকম বলি, তাহলে হাইড্রোজেন সালফাইড মানে H2S, তাহলে এটা হবে H1S2 H2S। এবার একটা জিনিস এখানে প্রশ্ন আসতে পারে যে স্যার তাহলে এখানে সালফারটা আগে বসলো না কেন আর হাইড্রোজেনটা পরে বসলো না কেন? এর সংকেতটা তো এরকম হতে পারতো SH2, বা যদি আমি জলের ক্ষেত্রে দেখতাম যেমন H1O2, তাহলে যোজ্যতাগুলো মনে রাখতে হবে যে কার যোজ্যতা কত। তাহলে এটা হচ্ছিল H2O, তাহলে এটা OH2 হলো না কেন? কারণ হচ্ছে যে তড়িৎ ধনাত্মক ধর্মী যে সমস্ত মৌল থাকবে, এটা কি হাইড্রোজেন তড়িৎ ধনাত্মক ধর্মী, তাহলে হাইড্রোজেনকে যদি দিই তাহলে H+ ও মাইনাস হবে। কার্বনের ক্ষেত্রেও কার্বন যেহেতু সমযোজী বন্ধন তৈরি করে তার জন্য এখানে প্লাস মাইনাস হবে না, কিন্তু এটা হবে ধনাত্মক ধর্মী। এর তুলনায় এর যোজ্যতা বেশি 4, তার জন্য এখানে সিটা আগে এসছে। এখানে ধনাত্মক ধর্মী ঋণাত্মক ধর্মী, তাহলে যতগুলো মৌল আছে যেগুলো ধনাত্মক ধর্মী হবে, যেমন NH4 up to SO4, এর ক্ষেত্রেও দেখলাম এটা ছিল ধনাত্মক, এটা ঋণাত্মক ছিল। NaCl এর ক্ষেত্রেও দেখতে পাবো যে এটা ধনাত্মক, এটা ঋণাত্মক। তাহলে তড়িৎ ধনাত্মক ধর্মী যে সমস্ত মৌল থাকবে সেগুলো আগে বসবে, আর যেগুলো তড়িৎ ঋণাত্মক ধর্মী থাকবে সেগুলো পরে বসবে। এটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যে ধাতব ধর্মী যেগুলো থাকবে সেগুলো আগে বসবে, আর অধাতব যেগুলো থাকবে সেগুলো পরে বসবে। এই দুটো কারণ। তোমাদের বইয়ে 93, হ্যাঁ 93 পেজে, না 92 পেজে 92 পাতাতে একাধিক আছে উপরে ছকের মধ্যে, সেগুলো তোমরা করে নিয়ে আসবে। যেমন আছে একটা কার্বন টেট্রাক্লোরাইড CCl4, যেমন কার্বন হচ্ছে 4, ক্লোরিন 1, তাহলে এটা তৈরি হবে CCl4, তাহলে এটা হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড। এরকম ভাবে একাধিক আছে, করে নেবে। এরপরে হচ্ছে যদি আমি এখানে যোজ্যতা ব্যবহার না করি, ক্যাটায়ন বা অ্যানায়ন দিয়ে প্রকাশ করতাম, তাহলে কি হতো? যেমন ধরো Na+ OH-, তাহলে এখানে প্লাস আছে, তাহলে +1, মাইনাস আছে -1, মাইনাস লিখলাম না কিন্তু এটার জন্য এটা 1, তাহলে এখানেও কিন্তু একই রকম ভাবে হবে NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড। আবার অ্যালুমিনিয়াম, ক্লোরিন, তাহলে অ্যালুমিনিয়ামের উপরে আছে 3+, ক্লোরিনের উপরে আছে -1, তাহলে এটা কত হবে? এটা 3, যেহেতু এর ক্যাটায়ন কত? 3+, ক্যাটায়ন আছে 3, অ্যানায়ন হচ্ছে 1, তাহলে এটা আরেকবার সংকেত তৈরি হবে AlCl3, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। একই রকম ভাবে যদি বলি এরকম Fe2+, Cl-, তাহলে Fe, তাহলে এটা হবে 2, 1, তাহলে FeCl2,
এটা হচ্ছে ফেরাস আস, যেহেতু +2 আছে। এর আগের দিন বলেছিলাম আস আর ই যৌগ, তাহলে এর ই কত হবে? Fe3 প্লাস Cl মাইনাস, তাহলে 3 1 3 কেন লিখলাম? শুধুমাত্র এই 3 থাকার জন্য। এখানে 2 লিখেছি, এখানে 2 থাকার জন্য। তাহলে এটা হচ্ছে FeCl3, এটা ফেরিক্লোরাইড, ফেরাস ক্লোরাইড। আধানযুক্ত মৌল বা মূলকের ক্ষেত্রে আরেকটা সহজ পদ্ধতি হচ্ছে যে যদি আমি কোনো যৌগের আধানটাকে শূন্য করে দিতে পারি, মানে মোট আধান, প্রথমে তো কি আছে? মৌলগুলোর আধান আছে। এবার মৌলগুলোর আধানকে আমি নিয়ে নিয়ে যদি শূন্য করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমরা সেটা যৌগ তৈরি করতে পারবো। যেমন তাহলে এর আধান কত? এর আধান হচ্ছে +1, এর আধান কত? -1। এবার এদেরকে শূন্য কি করে করবো? তাহলে এদেরকে শূন্য করার পদ্ধতি হচ্ছে এদেরকে আমি যোগ করে দেবো, বা এদের সমষ্টি, বা এটা যে যৌগ তৈরি হবে, এটা কি যৌগ তৈরি হবে? NaCl তৈরি হবে। তাহলে এর আধান কত আছে এখানে? এখানে তো কোনো আধান নেই, তাহলে এটা প্লাস ছিল, এটা মাইনাস ছিল, তাহলে প্লাস মাইনাস যুক্ত হয়ে কি হলো? 0 হলো। তাহলে এটা হবে +1 প্লাস -1, তাহলে +1 প্লাস মাইনাসে -1, তাহলে 0। তাহলে যখন 0 তৈরি করতে পারবো, তখন আমি কিন্তু এখানে একটা যৌগ গঠন করে দিতে পারবো। তাহলে এরকম আরেকটা ধরে নিই। তাহলে এখানে কি আছে? +2, এখানে -1। তাহলে এটাকে যদি আমি 0 করি, তাহলে অবশ্যই আমাকে একে 2 দিয়ে গুণ করতে হবে। যেমন এটা +2 প্লাস 2 ইন্টু -1। 2 কেন দিলাম? কারণ এটা যদি -1 রেখে দিই, এরকম যদি রেখে দিই, তাহলে +2 -1, তাহলে +1 থেকে যাচ্ছে। যদি +1 থেকে যায়, তাহলে এটা দিয়ে আর কোনো যৌগ গঠন হবে না, সুস্থিত যৌগ গঠন করতে পারবে না। তাহলে এটাকে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে। যদি 2 দিয়ে গুণ করি, তাহলে কি পাবো? এখানে -2। যদি -2 পাই, তাহলে এটা কত হলো? 0। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে Fe ওটা ঠিক রাখলাম, কিন্তু একে 2 দিয়ে গুণ করেছি, মানে Cl2, মানে এর দুটো প্রয়োজন আছে। তাহলে এটা আরেকটা পদ্ধতি হচ্ছে। মূলকের ক্ষেত্রে আমরা দেখে নেব। আলাদা আলাদা যদি মূলকের উদাহরণ দিতে পারি আমি, একটা মৌল নিলাম, একটা মূলক নিলাম, সোডিয়াম, এটা বাইকার্বনেট মূলক। তাহলে এটা +1, এটা -1, তাহলে এটা হবে +1 -1, তাহলে ইকুয়াল টু 0। তাহলে তৈরি হলো NaHCO3। এটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট যৌগ। তাহলে পেজ নাম্বার 90 থেকে শুরু হলো, 91,
92 ছক আছে, 93 তেও বেশ বড় ছক আছে। তাহলে এই ছকগুলো তোমরা করে আমাকে পাঠাবে। এরপরে আসবে রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া কাকে বলবো? রাসায়নিক বিক্রিয়া বলা হবে যে যখন কোনো মৌল বা মূলক পরস্পরের সাথে যুক্ত হয়ে তাদের নিজেদের ধর্ম প্রকাশ ছাড়া অন্য নতুন ধর্ম বিশিষ্ট যৌগ গঠন করে বা মৌল গঠন করে, তখন তাকে বলা হবে রাসায়নিক বিক্রিয়া। বা যে প্রক্রিয়ায়, সাধারণভাবে যদি বলি তাহলে যে প্রক্রিয়ায় এক বা একাধিক মৌল বা মূলক পরস্পরের সাথে বিক্রিয়া করে নতুন ধর্ম বিশিষ্ট যৌগ গঠন করে বা পদার্থ তৈরি করে, তখন তাকে বলা হবে রাসায়নিক বিক্রিয়া। যেমন যে কার্বন প্লাস অক্সিজেন, তার পরস্পরের সাথে যুক্ত হয়ে কি তৈরি করলো? CO2। এখানে না কার্বনের নিজস্ব ধর্ম আছে না অক্সিজেনের নিজস্ব ধর্ম আছে, কারো নিজস্ব ধর্ম নেই, কিন্তু কার্বন ডাই অক্সাইড যেটা নতুন যৌগ তৈরি হয়েছে তার একটা নির্দিষ্ট আবার ধর্ম আছে। যেমন হাইড্রোজেন অক্সিজেন পরস্পরের সাথে যুক্ত হয়ে তৈরি হয়েছে H2O। তাহলে হাইড্রোজেনের আলাদা একটা ধর্ম, অক্সিজেনের আলাদা একটা ধর্ম, কিন্তু এরা যে জল তৈরি করেছে সেখানে না হাইড্রোজেনের ধর্ম আলাদাভাবে প্রকাশ পাচ্ছে আর না অক্সিজেনের ধর্ম আলাদাভাবে প্রকাশ পাচ্ছে। তাহলে সেখানে যে আলাদা আলাদা ধর্ম প্রকাশ পাচ্ছে, এই যে দুটো আলাদা আলাদা ধরনের মৌল বা যৌগ পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ তৈরি করে, যে প্রক্রিয়ার মাধ্যমে এটা ঘটে সেই প্রক্রিয়াটাকে বলা হবে রাসায়নিক বিক্রিয়া। তাহলে রাসায়নিক বিক্রিয়া তোমাদের পেজ নাম্বার 94 এ উপরে 3টে পরীক্ষার কথা বলা আছে। আমি যতগুলো বলছি সব টেক্সট বই থেকে বলছি। তাহলে প্রথমটাতে আছে যে যদি মিউরিয়েটিক অ্যাসিড বলা হয় HCl কে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে মিউরিয়েটিক অ্যাসিডের সাথে কাপড় কাঁচা সোডা হচ্ছে সোডিয়াম কার্বনেট Na2CO3। তাহলে কাপড় কাঁচা সোডা হচ্ছে সোডিয়াম কার্বনেট, কিন্তু আমরা যে সোডাটা খাই সাধারণত শাক রান্না করার সময় যে সোডাটা ব্যবহার করা হয়, সেটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট NaHCO3, কিন্তু কাপড় কাঁচা সোডা যেটা আছে সেটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। এবার বলছি যে এই দুটোর বিক্রিয়া ঘটালে কি ঘটবে? তাহলে Na2CO3 প্লাস HCl, এখান থেকে তৈরি হবে যে NaCl প্লাস H2O প্লাস CO2। এখানে তৈরি হওয়ার কারণ হচ্ছে পরবর্তী, এখন দেখো যে এখানে হচ্ছে সোডিয়ামটা তীব্র তড়িৎ ধনাত্মক, কার্বনেটের থেকেও তীব্র তড়িৎ ঋণাত্মক হচ্ছে ক্লোরিন, তার জন্য তীব্র পরস্পরের সাথে যুক্ত হয়ে তৈরি করলো সোডিয়াম ক্লোরাইড। আর এখানকার কার্বনের যৌগটা ভেঙে গিয়ে হয়ে গেছে কার্বন ডাই অক্সাইড, আর এখানকার একটা হাইড্রোজেন আর এখানকার অক্সিজেন পরস্পরের সাথে যুক্ত হয়ে তৈরি করেছে জল। তাহলে আমরা দেখলাম যে মিউরিয়েটিক অ্যাসিড আর কাপড় কাঁচা সোডা যদি পরস্পরের সাথে যদি বিক্রিয়া করে তাহলে সেখানে তৈরি করলো সোডিয়াম ক্লোরাইড, জল আর কার্বন ডাই অক্সাইড। তাহলে প্রথম বিক্রিয়া দেখি দেখতে পেলাম কার্বন ডাই অক্সাইড তৈরি হলো, এটা হচ্ছে প্রথমটা। দ্বিতীয়টা আছে মিউরিয়েটিক অ্যাসিডের সাথে
জিঙ্ক বা দস্তা দস্তার প্রলেপ দেওয়া কোনো একটা কিছু, অথবা যদি দস্তারই টুকরো পাই তাহলে সেটাই যদি আমরা দিয়ে দিই, তাহলে তার বিক্রিয়াতে কি ঘটবে, যেমন Zn প্লাস HCl, তাহলে সেই বিক্রিয়াটাতে কি ঘটবে, তাহলে এটাতে ঘটবে Zn Cl2 প্লাস H2, তাহলে এখানে ঘটবে হাইড্রোজেন গ্যাস। তাহলে দ্বিতীয় বিক্রিয়া যে মিউরেটিক অ্যাসিডের সাথে বা ওই একই রকম অ্যাসিডের সাথে যদি জিঙ্কের প্রলেপ দেওয়া কোনো একটা বস্তু অথবা জিঙ্ক বা জিঙ্কের টুকরো যদি তার মধ্যে দিয়ে দিই, তাহলে সেখানে ঘটবে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। আর এই হাইড্রোজেন গ্যাস যেহেতু হালকা, তার জন্য উপরে উঠে যাবে। 3 নাম্বার হচ্ছে জলে, 1 গ্লাস জলে যদি পড়াচুনকে দিয়ে দেওয়া হয়, পড়াচুন আর কলিচুন একটু আলাদা জিনিস। পড়াচুন হচ্ছে CaO আর কলিচুন হচ্ছে CaOH. কলিচুন মানে হচ্ছে এতে অলরেডি জল আছে, আর এখানে পড়াচুন মানে হচ্ছে এটা শুকনো চুন, এখানে জল নেই। তাহলে এখানে বলছে জল প্লাস পড়াচুন। তাহলে যখন জলে পড়াচুন দেওয়া হয় তখন সেই জলটা আস্তে আস্তে ফুটতে শুরু করে। কারণটা হচ্ছে যে জল H2O প্লাস CaO, তাহলে এটা পরস্পরের সাথে বিক্রিয়া করে তৈরি করবে CaOH, কলিচুন প্লাস তাপ। তাহলে প্রথম বিক্রিয়াটা কি ছিল, যে সোডিয়াম কার্বনেটের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা মিউরেটিক অ্যাসিড যুক্ত করে কি তৈরি করতে পারলাম, কার্বন ডাই অক্সাইড তৈরি করতে পারলাম। দ্বিতীয়ত জিঙ্কের সাথে মিউরেটিক অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে জিঙ্ক ক্লোরাইড প্লাস হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হলো। তৃতীয়টা হচ্ছে যে জলে যদি পড়াচুন দেওয়া হয় তাহলে কি করবে, তাহলে জলে পড়াচুন দিলাম, তাহলে সেখান থেকে কি তৈরি করলো, কলিচুন তৈরি করলো, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। কলিচুনটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর পড়াচুন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, প্লাস তাপ উৎপন্ন করে। তাহলে এই তিনটাই হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ। তাহলে এই বিক্রিয়াগুলোকে বলা হবে রাসায়নিক বিক্রিয়া। তাহলে এখানে কি দেখতে পেলাম, যে এটাতে যৌগ আছে, এটাও যৌগ, পরস্পরের সাথে যুক্ত হয়ে এমন কয়েকটা যৌগ তৈরি করলো যাদের মধ্যে এই যৌগগুলোর কোনোটাই ধর্ম নেই। যেমন এটা কি ছিল, অ্যাসিড ছিল, এখানে কোনোটাও অ্যাসিড আছে, কোনোটাই অ্যাসিড নেই। এটা কি ছিল, ক্ষার ধর্মী, তাহলে এখানে কোনোটাই ক্ষার আছে, কোনোটাও ক্ষার নেই। সাধারণভাবে যদি বলা হয় তাহলে অ্যাসিড আর ক্ষার পরস্পরের সাথে বিক্রিয়া করে লবণ আর জল উৎপন্ন করে। তাহলে এখানে লবণ, সোডিয়াম ক্লোরাইড যেগুলো আমরা খাই, আর এটা হচ্ছে জল, তাহলে লবণ আর জল উৎপন্ন করে ক্ষার আর অ্যাসিডের বিক্রিয়া। এটা অ্যাসিড আর ক্ষারের দুটোরই ধর্ম। দ্বিতীয় ক্ষেত্রে বলছে যে জিঙ্কের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া হলো, এখানে তৈরি করলো জিঙ্ক ক্লোরাইড আর হাইড্রোজেন। এখানে না জিঙ্কের আলাদা কোনো ধর্ম আছে, না ক্লোরাইডের কোনো আলাদা একটা ধর্ম আছে, আর এটা আছে হাইড্রোজেন ক্লোরাইড, তাহলে এখানে তৈরি হয়ে গেল হাইড্রোজেন শুধুমাত্র। তাহলে হাইড্রোজেন ক্লোরাইডেরও ধর্ম নেই, এখানে জিঙ্কেরও ধর্ম নেই। জলের সাথে তৈরি করলো, পড়াচুন দিলাম, পড়াচুন দিয়ে তৈরি হলো কলিচুন। এটা এত তাপ দেয় যে যদি হাত দেওয়া হয় তাহলে হাত পুড়ে যাবে। তার জন্য ঘরে চুন করার সময় বা চুন রং করার সময় সেটা ভিজিয়ে রেখে দিতে হয়, সেটাতে হাত দিতে হয় না। এরপরে হচ্ছে এই সমস্ত রাসায়নিক বিক্রিয়াতে এটাতে দেখো যে এটাতে তাপ উৎপন্ন হচ্ছে, তাহলে এমনও কোনো বিক্রিয়া আছে যেখানে তাপ গ্রহণ হবে। তাহলে যেটাতে তাপ উৎপন্ন হচ্ছে আর যেটাতে তাপ গ্রহণ হচ্ছে সেই সমস্ত বিক্রিয়াগুলোকে আমরা কি বলতে পারবো, তাহলে যে সমস্ত রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় বা তাপ পরিবেশে ছড়িয়ে পড়ে সেই সমস্ত রাসায়নিক বিক্রিয়াকে বলা হবে তাপদায়ী বিক্রিয়া বা তাপমোচী বিক্রিয়া। কারণ তাপের কি ঘটছে, মোচন ঘটছে। তাহলে তাপমোচী বিক্রিয়া কাকে বলবো, যে সমস্ত রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় বা তাপ পরিবেশে ছড়িয়ে পড়ে সেই সমস্ত রাসায়নিক বিক্রিয়াকে বলা হবে তাপমোচী বিক্রিয়া। আর যে সমস্ত রাসায়নিক বিক্রিয়ায় তাপ গৃহীত হয়, শরবত তৈরি করার সময় দেখবে যে শরবত তৈরি করতে গেলে ওই গ্লাসটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়, কারণ হচ্ছে সেটা হচ্ছে তাপগ্রাহী, মানে তাপটাকে গ্রহণ করবে। তাহলে যে সমস্ত রাসায়নিক বিক্রিয়ায় তাপ গৃহীত হয় বা শোষিত হয় সেই সমস্ত রাসায়নিক বিক্রিয়াকে বলা হবে তাপগ্রাহী বা তাপ শোষী বিক্রিয়া।
এবার হচ্ছে রাসায়নিক সমীকরণ কাকে বলবো? রাসায়নিক সমীকরণ বলা হবে, তার আগে আরেকটা জিনিস দেখে নেব, যে সমস্ত মৌল বা যৌগগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, যে সমস্ত মৌল বা যৌগগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে সেই সমস্ত মৌল বা যৌগগুলোকে বলা হবে বিক্রিয়ক। তাহলে এগুলোকে কি বলা হবে? বিক্রিয়ক। আর এই সবটাকে বলা হবে বিক্রিয়াজাত। তাহলে যে সমস্ত মৌল বা যৌগগুলো রাসায়নিক বিক্রিয়ার ফলে উৎপন্ন হয় সেই সমস্ত মৌল বা যৌগগুলোকে বলা হবে বিক্রিয়াজাত। তাহলে যারা অংশগ্রহণ করে তাদেরকে বলা হবে বিক্রিয়ক, আর যারা বিক্রিয়ার ফলে উৎপন্ন হয় তাদেরকে বলা হবে বিক্রিয়াজাত। এবার হচ্ছে যে প্রক্রিয়ায় কোন মৌল বা যৌগের সংকেত ব্যবহার করে, বা যে প্রক্রিয়ায় কোন মৌল বা যৌগের সংকেত পরস্পর বিক্রিয়ক হিসেবে ব্যবহৃত হয়ে, বা সাধারণভাবে যদি বলি তাহলে বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থকে যদি সংকেতের মাধ্যমে যদি প্রকাশ করা হয় তাহলে তাকে বলা হবে রাসায়নিক সমীকরণ। বা যাতে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থ সংকেতের মাধ্যমে প্রকাশ করা হয় তাকেই বলা হবে রাসায়নিক সমীকরণ। তাহলে এখান থেকেই থাকবে আজকের পড়া রাসায়নিক সমীকরণ অবধি।